সাবস্ক্রাইব করো দ্য কেমিস্ট্রি ক্লাব এই চ্যানেলটিকে এবং আগামী ভিডিওগুলির জন্য বেল আইকনটিকে প্রেস করো। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা ক্লাস 11-এর থার্ড যে চ্যাপ্টারটা অর্থাৎ পিরিয়ডিক টেবিল যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার আমরা আজকে লাস্ট ভিডিও করব। আমি ভেবেছিলাম আরও দুটো পার্ট করব ভিডিওটাকে, কিন্তু দেখলাম যে না, একটা ভিডিও একটু লেন্দি হতে পারে, কিন্তু আমি এটাকে সামগ্রিকভাবে এখানে শেষ করে দিই, তাহলে তোমাদের পক্ষে ব্যাপারটা সুবিধা হবে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা পার্ট 1 এবং পার্ট 2 দেখোনি পিরিয়ডিক টেবিলে, তাদের কাছে রিকোয়েস্ট, তারা আগে ডেসক্রিপশান বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই দুটো ভিডিওর তোমরা অবশ্যই আগে সেটা দেখে নেবে। দেখার পরে তোমরা এই পার্টটা দেখতে আসবে, তা নাহলে কিন্তু অনেক জিনিসগুলোকে তোমরা একসাথে কোরিলেট করে বুঝতে পারবে না। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে এখন আমরা শুরু করছি আজকের ক্লাস। তোমরা দেখছো দ্য কেমিস্ট্রি ক্লাব, আমি তোমাদের সঙ্গে আছি দেবব্রত দেবনাথ। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, আজকের যে ক্লাসটা আছে এই ক্লাসের শুরুয়াতটা আমরা করব হচ্ছে কিছু পিরিয়ডিক প্রপার্টিজ দিয়ে। লাস্ট যে ভিডিওটা অর্থাৎ পার্ট 2 এর যে ভিডিওটা ছিল সেখানে আমরা আলোচনা করেছিলাম যে একটা গ্রুপ বরাবর এবং একটা পিরিয়ড বরাবর বা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে বা ওপর থেকে নিচের দিকে আসলে আমাদের পিরিয়ডিক যে প্রপার্টিজগুলো আছে সেগুলো কিভাবে চেঞ্জ হয়। তার মধ্যে আগের দিন আমরা পড়েছিলাম হচ্ছে অ্যাটমিক ভলিউম অর্থাৎ পারমাণবিক আয়তন। এছাড়া পড়েছিলাম আমরা রেডিয়াস মানে ব্যাসার্ধ, এটার মধ্যে আমরা অ্যাটমিক রেডিয়াস, আয়নিক রেডিয়াস দু ধরনের জিনিসই আমরা পড়েছিলাম। এছাড়া আমরা পড়েছিলাম ডেনসিটি মানে ঘনত্ব, আমরা পড়েছিলাম মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট অর্থাৎ স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক, আমরা পড়েছিলাম মেটালিক প্রপার্টি মানে ধাতব ধর্ম, আমরা পড়েছিলাম অক্সিডেশন এবং রিডাকশান প্রপার্টি অর্থাৎ কিভাবে জারণ পরিবর্তন হয়, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে গেলে জারণ করার ক্ষমতা কি করে বৃদ্ধি পাচ্ছে, ওপর থেকে নিচে গেলে কেন বিজারণ করার ক্ষমতাটা বৃদ্ধি পাচ্ছে, সেই সমস্ত জিনিসগুলো আমরা আলোচনা করেছিলাম। এবং সামগ্রিকভাবে এই সমস্ত জিনিসগুলো আলোচনা করার পরে আরেকটা ছিল ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অর্থাৎ তড়িৎ পরিবহন করার ক্ষমতা, কিভাবে বাদিক থেকে ডান দিক থেকে গেলে কিভাবে চেঞ্জ হচ্ছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। যারা এখনও ভিডিওটি দেখোনি তারা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নাও গিয়ে এক্ষুনি, তারপরে এসে এই পার্টটি দেখো। তো বন্ধুরা, আজকে আমরা মেজর তিনটে পার্ট নিয়ে আলোচনা করব এই পিরিয়ডিক প্রপার্টিসের মধ্যেই। সেগুলো আমরা কি আলোচনা করব? সব থেকে প্রথমে আমরা শুরু করছি আয়োনাইজেশন এনথ্যালপি বা আয়নাইজেশন এনথ্যালপি অথবা আয়নাইজেশন পোটেনশিয়াল। ওকে, এটাকে আইই অথবা আইপি এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আয়োনাইজেশন এনথ্যালপি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল কাকে বলে? জিনিসটা একদম সিম্পল জিনিস। দেখো, আমি একটা নিউক্লিয়াসকে, যে কোনো একটা পরমাণুর একটা নিউক্লিয়াসকে কনসিডার করলাম, তার চারিদিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে। সাপোজ এটা হচ্ছে আমার সব থেকে বাইরের কক্ষপথ, অর্থাৎ এটা হচ্ছে আমার একদম যে আউটার মোস্ট শেলটা, ঠিক আছে। এখানে বিভিন্ন ইলেকট্রনস রয়েছে, মনে করো দুটো ইলেকট্রন বা তিনটে ইলেকট্রন রয়েছে, এটার মধ্যে চারিদিকে ঘোরাঘুরি করছে, এরকমভাবে ইলেকট্রনগুলো চারিদিকে রয়েছে। হলো, বলছে দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড, সব থেকে নিম্নতম যে শক্তিটা প্রয়োজন হয় টু রিমুভ অ্যান ইলেকট্রন, একটা ইলেকট্রনকে বের করতে, ফ্রম এনি অ্যাটমস আউটারমোস্ট শেল। তার মানে ব্যাপারটা কি বলছে, যে কোনো একটা অ্যাটম সে যখন স্বাভাবিক অবস্থায় থাকবে, মানে সে আয়ন হিসাবে থাকবে না, ক্যাটায়ন হিসাবে থাকবে না, নর্মাল অবস্থায় থাকবে, তাহলে সেই অ্যাটমটার সব থেকে বাইরের যে অরবিটে যে ইলেকট্রনসগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলোর মধ্যে যে ইলেকট্রনটা সব থেকে লুজভাবে বাউন্ডেড, ভালো করে বুঝবে কিন্তু, মনে করো সর্ববহিস্থ কক্ষপথে এস এর মধ্যেও দুটো ইলেকট্রন আছে, আবার পি এর মধ্যে এরকম করে মনে করো একটা রয়েছে, তাহলে এখানে কোনটা বেশি লুজ অবস্থায় রয়েছে? অবশ্যই ইলেকট্রনটা, কেননা এ তো অলরেডি পেয়ার্ড অবস্থায় মানে যুগ্ম অবস্থায় রয়েছে, মানে এ অলরেডি পরিপূর্ণ অবস্থায় রয়েছে। কিন্তু এই তিনটে ইলেকট্রনই বাইরের শেলে রয়েছে, কিন্তু এই ইলেকট্রনটা কি আছে, লুজভাবে রয়েছে। তার কারণ কি, এটা সব থেকে ইজিলি আমরা বের করতে পারবো। বলছে কোনো একটা অ্যাটমের সব থেকে বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রনকে বাইরে বের করতে যে পরিমাণ এনার্জি আমাকে দিতে হয়, আমরা কি জানি, প্রত্যেকটা শেলের একটা এনার্জি নির্দিষ্ট থাকে, হ্যাঁ, এবং সেই শেলে যে ইলেকট্রনগুলো যে চারিদিকে ঘোরাঘুরি করে তারও একটা এনার্জি একটা নির্দিষ্ট থাকে। তো বলছে
তার মানে এখন যদি এই সিস্টেমটাকে আমাকে ডিস্টার্ব করতে হয় বা ইলেকট্রনটাকে যদি আমার বাইরে বের করে দিতে হয়, আমরা কি জানি বোরের যে তত্ত্ব ছিল বা বোরের যে থিওরি ছিল যে বাইরে থেকে ইলেকট্রনের ওপর শক্তি না দিলে বা এনার্জি না নিয়ে নিলে ইলেকট্রনগুলো চারিদিকে ঘুরতেই থাকবে, একই অরবিটের মধ্যে চারিদিকে ঘুরতে থাকবে। কিন্তু যদি বাইরে থেকে এনার্জি দেওয়া হয় কিংবা এনার্জিকে বাইরেতে টেনে নেওয়া হয়, তাহলে কি হবে, হয় ইলেকট্রনটা নিচের দিকে চলে যাবে, তা নাহলে ইলেকট্রনটা বাইরের দিকে চলে যাবে, ঠিক কিনা? তাহলে ভাবো এই যে সেলটা, এই সেলের এনার্জির থেকে এই সেলের এনার্জিটা কি বেশি, এটার থেকে আবার এটার এনার্জি বেশি। তাহলে এখানে যদি কোনো ইলেকট্রন থাকে, তাকে তার মধ্যে যদি আমি বাইরে থেকে এক্সট্রা এনার্জি দিই, তাহলে সে কী করবে, এখান থেকে উন্নততর বা ওপরের দিকে যে সমস্ত সেলগুলো আছে সেখানে চলে আসার চেষ্টা করবে। হ্যাঁ, তাহলে আমাকে একটা ইলেকট্রনকে বের করতে গেলে কি করতে হবে, আমাকে এনার্জি দিতে হবে। বুঝতে পারছো? তাহলে আয়োনাইজেশন পোটেনশিয়াল কাকে বলছে, যে নিম্নতম শক্তি প্রয়োগ করলে দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ অ্যান ইলেকট্রন ফ্রম ইটস আউটারমোস্ট অরবিট। তার মানে সব থেকে বাইরের কক্ষে থাকা লুজ যে ইলেকট্রনটা আছে সেটাকে বাইরে বের করতে যে শক্তি লাগে সেটাকে বলা হচ্ছে আয়োনাইজেশন এনথালপি। একদম ইজি কনসেপ্ট। এখন বিষয়টা হচ্ছে আয়োনাইজেশন এনথালপির যে চিহ্ন, সেই চিহ্নটা কী হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে, ভালো করে বুঝবে। বাইরে থেকে আমাকে এনার্জি দিতে হচ্ছে, ঠিক? তাহলে বাইরে থেকে যদি আমাকে এনার্জি দিতে হয়, তার মানে আমাকে প্লাস এনার্জি করতে হচ্ছে। তাহলে আমাকে যে এনার্জিটা দিতে হচ্ছে সেটা প্লাস করতে হচ্ছে। এর জন্য আয়োনাইজেশন এনথালপি সবসময় কী হয়, পজিটিভ হয়, সবসময় পজিটিভ হয়। হ্যাঁ, এবং এটাকে এটার কি ইউনিট দিয়ে প্রকাশ করা হয় মনে রাখবে, এটাকে করা হয় হচ্ছে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, এটা দিয়ে বলা যেতে পারে কিলো জুল পার মোল, এটা দিয়ে বলা যেতে পারে কিলো ক্যালোরি পার মোল, এটা দিয়ে বলা যেতে পারে। তাহলে মোলের রেসপেক্টে যদি বলি তাহলে কিলো জুল অথবা কিলো ক্যালোরি দিয়ে প্রকাশ করব, আর অ্যাটমের রেসপেক্টে যদি বলি তাহলে আমরা ইলেকট্রন ভোল্ট দিয়ে প্রকাশ করব। এবং এইটাই হচ্ছে আমার মেন মুদ্রা কথা, আয়োনাইজেশন এনথালপির মেন কনসেপ্ট। ঠিক আছে, এবার এখানে একটা ছোট্ট ছোট্ট দুটো তিনটি ইনফরমেশন। ফার্স্ট ইনফরমেশন, সাপোজ এক্স একটা মৌল আছে, এখান থেকে আমি সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন বের করে দিলাম, সব থেকে বাইরের যে অরবিট আছে সেখান থেকে একটা ইলেকট্রন বের করে দিলাম। বের করে দেওয়া থেকে কী তৈরি করবে, ক্যাটায়ন তৈরি করবে। হ্যাঁ, তাহলে একটা যখন কিনা নর্মাল অবস্থায় ছিল, মানে কোনো আয়ন অবস্থায় ছিল না, হ্যাঁ, তাহলে নর্মাল অবস্থায় থাকা এই অ্যাটমটা থেকে একটা ইলেকট্রন বের করার জন্য এটা কি তৈরি হলো, ক্যাটায়ন তৈরি হলো তো। এবার এইটাকে বলা হচ্ছে কি আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়োনাইজেশন এনথালপি, এটাকে বলা হচ্ছে IE1। মানে হচ্ছে ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি। কেন দাদা ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি কেন বলছে, তাহলে এখানে কি সেকেন্ড বা থার্ড আয়োনাইজেশন এনথালপি বলে কোনো ব্যাপার আছে? ইয়েস, ব্যাপারটা আছে। কীরকম ব্যাপারটা, মনে করো X প্লাস আছে, সেখান থেকে তুমি আরেকটা ইলেকট্রন বের করবে, তাহলে এটা কি তৈরি হবে, X2 প্লাস তৈরি হবে না? হ্যাঁ, তারপরে আরও একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, মনে করো X2 প্লাস আছে, সেখান থেকে তুমি আরও একটা ইলেকট্রন বের করবে, এটা X3 প্লাস হয়ে যাবে না? তাহলে এটা যদি ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি হয়, তাহলে এটা হচ্ছে সেকেন্ড আয়োনাইজেশন এনথালপি, এটা হচ্ছে থার্ড আয়োনাইজেশন এনথালপি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আয়োনাইজেশন এনথালপির ক্ষেত্রে IE1, IE2, IE3 এই ধরনের টার্মগুলো আসবে। এখন প্রশ্নটা হচ্ছে আয়োনাইজেশন এনথালপি 1-এর থেকে 2 এর ভ্যালুটা বেশি না কম? বলো তো, বেশি না কম? ডেফিনেটলি বেশি। তার কারণ কি, দেখো এখানে একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে একটা ক্যাটায়ন আমার তৈরি হয়েছে, তার মানে এই মুহূর্তে আমার কাছে কি ইলেকট্রন অলরেডি কম রয়েছে সিস্টেমে, তাই না? তাহলে অবশিষ্ট যে ইলেকট্রনগুলো, রিমেইনিং যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস কী করবে, নিজের দিকে বেশি করে টেনে রাখবে, ও তো আর ছাড়তে চাইবে না। তার জন্য এখান থেকে যদি আমাকে আরেকটা ইলেকট্রন বের করতে হয়, তাহলে আমাকে কী করতে হবে, আরও বেশি এনার্জি দিতে হবে। আর বেশি এনার্জি দেওয়া মানেই হচ্ছে IE2-র ভ্যালু বেশি, ওটার থেকে যদি আবার ইলেকট্রন বের করতে হয় আরও বেশি এনার্জি দিতে হবে। এর জন্য সাধারণত IE1 লেস দেন IE2 লেস দেন IE3 এরকম করে কিন্তু সিরিজটা চলে। কোথাও তুমি IE দিয়ে পাবে, কোথাও শুধু I দিয়ে পাবে, আবার কোথাও IP দিয়েও পাবে, তিনটের মানে কিন্তু একই। তার মানে I1 দিয়েও যা বোঝাচ্ছে, IP1 দিয়েও তাই বোঝাচ্ছে, IE1 দিয়েও তাই বোঝাচ্ছে। এটা কিন্তু খেয়াল রাখবে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তাহলে বুঝতে পেরেছো, সাধারণত ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি সেকেন্ড আয়োনাইজেশন এনথালপির থেকে কম হয়, সেকেন্ডেরটা আবার থার্ডের থেকে কম হয়, এটা আমার নর্মালি সিরিজ চলে। এবার আমরা দেখব কিছু স্পেশাল কেস। তাহলে আয়োনাইজেশন এনথালপি কাকে বলে বোঝা গেল, এটাকে কোন ইউনিট দিয়ে প্রকাশ করা হয় বোঝা গেল, এটার এনার্জি ভ্যালুটা কেন প্লাস চিহ্ন হয় সেটা বোঝা গেল, এবং IE1, IE2, IE3 এদের মধ্যে সম্পর্কটা বোঝা গেল। এবার আমি তোমাদেরকে স্পেসিফিক কিছু কেস বলছি। মনে করো বেরিলিয়াম আর বোরন, ভালো করে বুঝবে। বেরিলিয়াম আর বোরন এটার ক্ষেত্রে স্পেসিফিক কী ঘটনা দেখা যায়,
মনে রাখবে একটা কথা তোমাদের এক্ষুনি শিখিয়ে দেই, বাম দিক থেকে ডান দিকে যদি যায় তাহলে আই ই এর ভ্যালুটা আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকে, মানে বাড়তে থাকে। ওপর থেকে নিচে যদি যায় তাহলে সেটা সাধারণত কমতে থাকে। কেন তার কমতে থাকে? আগের দিন আমরা কি বলেছিলাম মনে আছে? রেডিয়াস, সাইজ কি বলেছিলাম? সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দুই একটা এক্সেপশন বাদ দিয়ে বাম দিক থেকে ডান দিকে যদি যাই তাহলে আমার সাইজ কি হয়? আস্তে আস্তে ছোট হয়। আচ্ছা, সাইজ যদি ছোট হয় তার মানে একদম বাইরের যে অরবিটালের ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটাকে নিউক্লিয়াস কি করছে? অনেক কাছের থেকে টানছে, মানে আর অনেক বেশি ওটাকে আকর্ষণ করছে। ফলে ওই ইলেকট্রনটাকে যদি আমাকে বাইরে বের করতে হয় আমাকে কি করতে হবে? অনেক বেশি এনার্জি দিতে হবে। এর জন্য যত বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে সাইজ ছোট হচ্ছে। সাইজ ছোট হচ্ছে মানে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বা আকর্ষণটা বাড়ছে, ফলে ইলেকট্রনটাকে বের করতে আমার বেশি এনার্জি দিতে হচ্ছে। তাহলে একটা জিনিস বোঝো, বাম দিক থেকে ডান দিকে কি হচ্ছে? আয়নাইজেশন এনথালপি বাড়ছে, আর উপর থেকে নিচে কমছে কেন? শেল বাড়ছে, সাইজ বড় হয়ে যাচ্ছে। সাইজ বড় হয়ে গেলে আকর্ষণ বল কমে যাচ্ছে, ফলে বাইরের ইলেকট্রনকে আমি ইজিলি অল্প একটু এনার্জি দিলেই সে বেরিয়ে যাচ্ছে। নর্মালি বুঝতে পারলাম? এদিকে হাইড্রোজেন আছে, ওদিকে হিলিয়াম আছে, এদিকে লিথিয়াম আছে, এদিকে বেরিলিয়াম আছে, এদিকে বোরন আছে, এদিকে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। তাহলে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। লিথিয়ামের থেকে বেরিলিয়ামের মানে আয়োনাইজেশন পোটেনশিয়ালের ভ্যালু কী হবে? বেশি হবে, বাঁ দিক থেকে ডান দিকে তো বাড়ছে। হ্যাঁ, তাহলে বেরিলিয়ামের থেকে বেশি হলো লিথিয়ামের থেকে। তাহলে বেরিলিয়ামের থেকে বোরনের কী হবে? আরও বেশি হবে। বোরনের থেকে কার্বনের বেশি হবে, কার্বনের থেকে নাইট্রোজেনের বেশি হবে। এরকম করে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, মানে আইয়ের ভ্যালু বাড়তে থাকবে। বলছে না, এটা তো বাড়া উচিত, কিন্তু বেরিলিয়ামের ক্ষেত্রে আর বোরনের ক্ষেত্রে একটা স্পেসিফিক কেস দেখা যায়। কি কেস দেখা যায়? দেখো, বেরিলিয়ামের ক্ষেত্রে কি আছে? ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2, আর বোরনের ক্ষেত্রে কি আছে? 1s2 2s2 2p1। ভালো করে বোঝার চেষ্টা করো। 1s2 2s2, 2s2 মানে হচ্ছে অলরেডি এর যে এস অরবিটালটা সেটা পূর্ণ অবস্থায় রয়েছে, আর এখানে পি অরবিটাল যেটা সেটাতে একটা সিঙ্গেল ইলেকট্রন রয়েছে। লুজলি বাউন্ডেড কোনটা? এটা নাকি এটা? এটা অলরেডি পরিপূর্ণ অবস্থায় রয়েছে। আর আমরা আগের দিন কি শিখেছি? কোনো একটা অরবিটালের ভেতরে ইলেকট্রনগুলো যদি পরিপূর্ণ অবস্থায় থাকে, মানে ফুলফিল্ড থাকে, অথবা হাফ ফিল্ড মানে অর্ধপূর্ণ অবস্থায় থাকে, তাহলে সেই সিস্টেমটা কি হবে? সব থেকে বেশি স্টেবল হবে। তাহলে এখানে এই সিস্টেমটা কি হচ্ছে? যথেষ্ট স্টেবল। তাহলে অলরেডি বেরিলিয়াম স্টেবল অবস্থায় রয়েছে। এখান থেকে ইলেকট্রন যদি আমাকে বের করতে হয় আমাকে অনেক বেশি এনার্জি দিতে হবে, কিন্তু এখানে যেহেতু একটা ইলেকট্রন লুজলি বাউন্ডেড রয়েছে, মানে খুব লুজ অবস্থায় রয়েছে, এখানে আমি অল্প একটু এনার্জি দিলেই আমার ইলেকট্রনটা বেরিয়ে যাবে। ফলে আয়োনাইজেশন পোটেনশিয়ালের ভ্যালু কী হবে? এখানে কম হবে। তাহলে যদিও বাম দিক থেকে ডান দিকে কী হওয়ার কথা ছিল? বৃদ্ধি পাওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি? বাম দিক থেকে ডান দিকে কী হচ্ছে? আস্তে আস্তে এখানে এই বেরিলিয়াম আর বোরনের ক্ষেত্রে স্পেসিফিক কে। তাহলে একই সেম ঘটনাটা আমি ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও দেখতে পাবো। ম্যাগনেসিয়ামও তাই, 3s2 বাইরের সর্ববস্থিত কক্ষপথে ইলেকট্রন, আর অ্যালুমিনিয়ামের কত? 3s2 3p1। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন ইজিলি বেরোবে, এখান থেকে ইলেকট্রনটা সহজে বের করতে পারবে না, অনেক বেশি এনার্জি লাগবে। তাহলে বাম দিক থেকে ডান দিকে আয়োনাইজেশন পোটেনশিয়াল বৃদ্ধি পেলেও কিছু কিছু স্পেসিফিক কেস দেখা যায় যেখানে কিনা আমাকে এইভাবে স্টেবিলিটির ব্যাখ্যা করতে হবে। বোঝা গেল ব্যাপারটা? আর একটা ছোট্ট করে কেস বলি, কার্বন আর নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে একটা স্পেসিফিক কেস দেখা যায়। একটু ভালো করে দেখো, নাইট্রোজেন, তারপরে আছে অক্সিজেন, তাহলে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে। তাহলে নাইট্রোজেনের থেকে অক্সিজেনের আয়োনাইজেশন এনথালপির ভ্যালু কী হবে? বেশি হওয়ার কথা। কিন্তু ঘটনাটা কী ঘটে দেখো, বলছে নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কত? 1s2 2s2 2p3। তার মানে সর্ববস্থিত কক্ষের ইলেকট্রন বিন্যাস হচ্ছে আউটারমোস্ট অরবিটালের 1s2 2s2 2p3। আবার অক্সিজেনের ক্ষেত্রে দেখো 1s2 2s2 2p4। তাহলে সর্ববস্থিত কক্ষের ইলেকট্রন বিন্যাস 2s2 2p4, 1 2 3 4। ঠিক আছে, দেখেই বুঝতে পারছো নাইট্রোজেনের ক্ষেত্রে 1 2 3 মানে হাফ ফিল্ড অবস্থায় রয়েছে। আর আমরা এক্ষুনি কি বললাম? হাফ ফিল্ড বা ফুল ফিল্ড যদি থাকে তাহলে সেটা কি হয়? অনেক বেশি স্টেবল হয়। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে অলরেডি 2p3 স্ট্রাকচার হওয়ার জন্য এটা কি অবস্থায় রয়েছে? স্টেবল অবস্থায় রয়েছে। ওকে, হাফ ফিল্ড মানে স্টেবল, অর্ধপূর্ণ অবস্থায় আছে মানে স্টেবল, মানে সুস্থিত অবস্থায় রয়েছে। ফলে এখান থেকে যদি আমাকে ইলেকট্রন বের করতে হয় তাহলে কি হতে হবে? আমাকে অনেক বেশি এনার্জি দিতে হবে। কিন্তু এখানে যে এই যে সব থেকে 1 2 3 এই তিনটি ইলেকট্রনের পরে এই যে 4 নাম্বার ইলেকট্রনটা, এটাকে যদি আমাকে বের করতে হয় আমাকে কিন্তু ততটা বেশি শক্তি দিতে হবে না যতটা কিনা এটার ক্ষেত্রে দিতে হয়েছিল। তাহলে এটার আর এটার মধ্যে যদিও নাইট্রোজেন বাদিকে আছে, অক্সিজেন ডান দিকে আছে, হ্যাঁ, বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন বাদিক থেকে ডান দিকে কী হয়? বৃদ্ধি পায়। তাহলে নাইট্রোজেনের থেকে অক্সিজেনের বেশি হওয়ার কথা, কিন্তু পার্টিকুলার নাইট্রোজেনের ক্ষেত্রে এই হাফ ফিল্ডের স্টেবিলিটির জন্য অক্সিজেনের তুলনায় কি হচ্ছে? ফার্স্ট আয়োনাইজেশন এনথালপির ভ্যালুটা কম হচ্ছে। আবার সেকেন্ড আয়োনাইজেশন এনথালপির ভ্যালুটা ভাবো, নর্মালি কি হয়?
ভালো করে বুঝবে। আমরা তো জানি যে আয়োনাইজেশন এনথালপি 1 ইজ লেস দেন আয়োনাইজেশন এনথালপি 2, এটা তো নর্মাল অবস্থায়। কিন্তু এখানে দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে প্রথম আয়োনাইজেশন এনথালপিটাই এতটা বেশি স্টেবল অবস্থায় রয়েছে যে এদের ক্ষেত্রে IE1 ইজ গ্রেটার দেন IE2 হয়ে যায়। তার কারণ কি, অলরেডি হাফ ফিল্ড রয়েছে, এখান থেকে ইলেকট্রনকে বের করতে প্রচুর এনার্জি দিতে হয়, এবং এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে পরের যে ইলেকট্রনটা বের করতে এটাতেও প্রচুর দিতে হয়, কিন্তু সেটা প্রথমটার মতো এতটা বেশি হয় না। এর জন্য IE1 এর ভ্যালুটা IE2 থেকে বেশি। কিন্তু এখানে কিন্তু আবার সেরকম ঘটনা ঘটে না, এখানে বরঞ্চ উল্টো ঘটনাটা ঘটে। কি ঘটে, এখানে একটা ইলেকট্রন বের করছি, আমি ইজিলি বের করতে পারলাম, তাহলে IE1 এর একটা ভ্যালু আছে। তারপরে দুটো কেস কাজ করছে। এক নাম্বার হচ্ছে এটা অলরেডি একটা প্লাস হিসাবে রয়েছে, তার মানে এখান থেকে ইলেকট্রন বের করতে বেশি শক্তি লাগবে, একটা ঘটনা। সেকেন্ড ঘটনাটা হচ্ছে এটা হাফ ফিল্ড অবস্থায় রয়েছে, মানে আরও স্টেবল অবস্থায় রয়েছে, ফলে IE অনেকটাই কম হবে IE2 থেকে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে অক্সিজেন নাইট্রোজেনের ক্ষেত্রে কি করে তুমি আয়োনাইজেশন পোটেনশিয়ালের ব্যাখ্যা করলে এটা কিন্তু তুমি বুঝতে পারলে। আশা করছি আয়োনাইজেশন পোটেনশিয়াল জিনিসটা কী বা কীভাবে ব্যাখ্যা হবে এটা তোমরা ক্লিয়ার হয়ে গেছে। পরবর্তী আমরা পয়েন্ট শিখব, তার নাম হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ভীষণ ইন্টারেস্টিং, দারুণ কনসেপ্ট, ইলেকট্রন অ্যাফিনিটি। বন্ধুরা, একটু আগে আমরা শিখলাম হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল, এবং সেক্ষেত্রে আমরা কি করলাম, বাইরে থেকে এনার্জি দিলাম এবং ইলেকট্রনকে বাইরে বের করে দিলাম। হ্যাঁ, এবার আমরা উল্টো কেসটা করব। কি করব, বাইরে থেকে ইলেকট্রন এনে বাইরের অরবিটে যোগ করব। হ্যাঁ, তাহলে একদম সিম্পল ব্যাপার। দেখো, একটা নিউক্লিয়াস, তাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো চারিদিকে কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, বাইরে থেকে একটা ইলেকট্রন এনে আমি এখানটাতে পুট করব। ভালো করে বুঝবে। আগেরটার ক্ষেত্রে ইলেকট্রনটাকে বের করার জন্য আমাকে কি করতে হয়েছিল, এনার্জি দিতে হয়েছিল, তাই ওখানে এনার্জি কি ছিল, পজিটিভ ছিল। ভালো করে বোঝো। এখানে ইলেকট্রন আমাকে কি করতে হচ্ছে, যুক্ত করতে হচ্ছে। তার মানে ইলেকট্রন এখানে কি হবে, শক্তি ত্যাগ করবে, মানে রিলিজ হবে। মানে এখানে ইলেকট্রন শক্তি রিলিজ করবে। কেন রিলিজ করবে, দুটো কারণ। এক নাম্বার কারণ হচ্ছে আমরা জানি প্রত্যেকটা অরবিটের একটা নির্দিষ্ট এনার্জি আছে। তা সেই অরবিটে যে এনার্জিটা আছে, আমাকে যখন এই ইলেকট্রনটা এখানে আমি যখন ঢোকাচ্ছি, তাহলে এই ইলেকট্রনটা তো একটা নিজস্ব শক্তি আছে, সেই শক্তি নিয়ে ও এখানে ঢুকলো, ফলে এখান থেকে সেই পরিমাণ শক্তি এখান থেকে বেরোতে হবে, তবেই গিয়ে তো এটা এখানে ব্যালেন্স হতে পারবে, তাই না? তাহলে যখনই কোনো ইলেকট্রনকে আমরা কোথাও অ্যাডিশন করব, তাহলে সেক্ষেত্রে কী হবে, শক্তি বাইরে বর্জিত হবে। তার মানে এনার্জি কী হবে, মাইনাস হচ্ছে ওখান থেকে। হ্যাঁ, এর জন্য এই যে কনসেপ্টটা আমরা পড়বো, সেই কনসেপ্টটা টোটালটাই আমরা পড়বো এনার্জি নেগেটিভ হিসেবে। এবার ব্যাপারটা বোঝো যে অ্যাফিনিটি বা আসক্তি কথাটা কেন আসছে। দেখো, মনে করো এক্স একটা মৌল, এর মনে করো ক্লোরিন দিয়েই বলি, ক্লোরিন হচ্ছে 17, তাই তো? তাহলে এর ইলেকট্রন বিন্যাসে হ্যাঁ কি আছে, 1s2 2s2 2p6 3s2 3p5। তার মানে আর একটা ইলেকট্রন যদি ও কোথাও থেকে পায়, তাহলে ও 3p6 হয়ে যাবে। তার মানে কিন্তু ও একটা নিষ্ক্রিয় গ্যাসের মতো বা নোবেল গ্যাসের মতো আকৃতি লাভ করবে। ঠিক কি ঠিক না? ওকে, দেখো ভালো করে। তার মানে একটা ইলেকট্রন যদি ও বাইরে থেকে পায় কখনো, তাহলে ওর এই ইলেকট্রনটার প্রতি আসক্তি বা অ্যাফিনিটি কীরকম থাকবে, হাই অ্যাফিনিটি। ভালো করে বোঝো কিন্তু। হ্যাঁ, ক্লোরিন বাইরে থেকে একটা ইলেকট্রন পেলো, আমি বাইরে থেকে একটা ইলেকট্রন ঢোকালাম, তার জন্য আমার এনার্জি বেরিয়েছে, মানে আমি মাইনাস এনার্জি করেছি, সেটা নিয়ে আমার কথা না। কথাটা কি হচ্ছে, যে ইলেকট্রনটা আমি ঢোকালাম, তাহলে ওটা কি হয়ে গেল, ওটা ক্লোরিনের একটা মাইনাস হয়ে গেল, ক্লোরিন তার সাথে একটা মাইনাস হয়ে গেল, একটা ইলেকট্রন ঢুকে গেল। ওই যে ইলেকট্রনটা ঢুকলো, তার মানে ওই যে ক্লোরিনের অ্যানায়নটা তৈরি হলো। আগেরটার ক্ষেত্রে কি তৈরি হয়েছিল, ক্যাটায়ন তৈরি হয়েছিল, কারণ ওখানে ইলেকট্রন বেরিয়ে গেছিল। এটার ক্ষেত্রে কি তৈরি হচ্ছে, অ্যানায়ন তৈরি হচ্ছে। ওই ক্লোরিনের যে অ্যানায়নটা তৈরি হলো, সেই অ্যানায়নের ওই ইলেকট্রনটার প্রতি ক্লোরিনের চাহিদা কীরকম, আসক্তি কীরকম, টান কীরকম হবে, বিশাল হবে। কেননা ও তো ওটাকে ছাড়তে চাইবে না, ওটাকে পাওয়ার জন্য তো নিজে কি হয়েছে, নোবেল গ্যাসের মতো আকৃতি লাভ করেছে, ঠিক কি না? তাহলে ওই ইলেকট্রনটার প্রতি ওর অ্যাফিনিটি কি হবে, প্রচণ্ড বেশি। এই যে ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি, এটাকে বলা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। হ্যাঁ, তাহলে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি কি, চরম। হ্যাঁ, এবং সেই চরম হওয়ার জন্য ওর যে বাইরে বেরোনো যে এনার্জিটা কি হবে, সেটা যথেষ্ট বেশি মাইনাস হবে, ঠিক না? দেখো, যার ইলেকট্রন নেওয়ার যত বেশি চাহিদা, সে তো তত ইজিলি এনার্জি বের করে দেবে। যা ভাই তুই এনার্জি বেরো, আমাকে ইলেকট্রনটা দে, আমি নিজে আগে স্যাটিসফাইড হই। তাহলে যার ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু বেশি, তার ক্ষেত্রে মাইনাস এনার্জিটাও বেশি হচ্ছে। হ্যাঁ, আর যার ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটির দরকার নেই, তার মানে ব্যাপারটা কি, আমার কাছে মনে করো আমি একটা নোবেল গ্যাসের কথা বলছি, আর্গন 18। হ্যাঁ, অলরেডি ফুলফিল্ড, ওর কি ইলেকট্রনের দরকার আছে এখন? কোনো দরকার নেই। তাহলে ওর ইলেকট্রন আমি যদি তবু আর্গনের সর্ববহিস্থ কক্ষপথে বাইরের অরবিটালে যদি আমি একটা ইলেকট্রন জোর করে ঢোকাতে যাই, আমাকে কি করতে হচ্ছে, এক্সট্রা এনার্জি দিতে হচ্ছে। আগেরটার ক্ষেত্রে কি ছিল,
ইলেকট্রন দেওয়ার জন্য ও এনার্জি ছেড়ে দিয়েছে। এখন কি করতে হচ্ছে, ও চাইছে না ইলেকট্রন, আমি কি করছি, তাও জোর করে এনার্জি দিয়ে ইলেকট্রনটাকে ঢোকাচ্ছি। তাহলে আমাকে এখন এনার্জি দিতে হচ্ছে, তাহলে আমার এনার্জি কি হচ্ছে, এখানে প্লাস হচ্ছে। তাহলে আর্গনের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান কি, পজিটিভ, মানে ওর ইলেকট্রন আসক্তি কম। কম মানে, তাই না, কমই তো, তার মানে ওর তো ইলেকট্রনটার দরকার নেই, জোর করে এনার্জি দিয়ে আমি ইলেকট্রন ঢুকিয়ে দিলাম। কিন্তু সেই ইলেকট্রনটার প্রতি কি ওর কোনো মায়া, মোহ, মমতা কিচ্ছু আছে, নেই, ও তো দরকার নেই ওটা, আমি তার আগেই ও স্যাটিসফাইড ছিল। তাহলে যখনই দেখবে ইলেকট্রন নেওয়ার ইচ্ছা নেই, অর্থাৎ ইলেকট্রনের অ্যাফিনিটি কম, তার মানে ওখানে হচ্ছে ভ্যালু হচ্ছে পজিটিভ। হ্যাঁ, আর যখনই দেখবে ইলেকট্রন নেওয়ার ক্ষমতা বেশি, ইলেকট্রন নেওয়ার আসক্তি বেশি, বা আমার ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু বেশি, তখনই ওটা কী হবে, এনার্জি মাইনাস হবে। কেননা আমার তো ওখানে এনার্জি দিতে হয় না, ওখানে বরঞ্চ নিয়ে ওই এনার্জি আরও ছেড়ে দেয়। আর পজিটিভের ক্ষেত্রে আমাকে বাইরে থেকে দিতে হচ্ছে, তবুও নিতে চাইছে না। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে কার ক্ষেত্রে আসক্তির মান বেশি, কার ক্ষেত্রে আসক্তির মান কম, ক্লিয়ার হয়ে গেল। তাহলে তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে কেন নোবেল গ্যাসগুলোর ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান পজিটিভ হয়, তাহলে বলতে পারবো। কেন হ্যালোজেনগুলোর ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান নেগেটিভ হয়, বলতে পারবো। হ্যাঁ, তোমাকে যদি প্রশ্ন করে যে আচ্ছা এই দুটো কেস বুঝতে পারলাম যে এদের ক্ষেত্রে কেন নেগেটিভ হয়, কেননা এরা নিতে চাইছে, এদের অ্যাফিনিটি বেশি, এরা ইলেকট্রন নেবে, নিয়ে এনার্জি ছেড়ে দেবে, আর এনার্জি ছেড়ে দেওয়া মানেই মাইনাস, এর জন্য নেগেটিভ। আর এদের ক্ষেত্রে ইলেকট্রনের চাহিদা নেই, আমাকে জোর করে দিতে হচ্ছে, এর জন্য এটার ক্ষেত্রে ভ্যালু হচ্ছে পজিটিভ এবং অ্যাফিনিটি হচ্ছে লো। হ্যাঁ, এবার এখানে একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে, বলছে ফ্লুরিন আর ক্লোরিন। আচ্ছা, ইলেকট্রন অ্যাফিনিটি বাদিক থেকে ঠিক আয়োনাইজেশন পোটেনশিয়ালের মতোই, বাদিক থেকে ডান দিকে গেলে আস্তে আস্তে বাড়ে, উপর থেকে নিচে গেলে আস্তে আস্তে কমে। ঠিক আছে, তাহলে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা হচ্ছে আমার হ্যালোজেনের সিরিজটা। ওপর থেকে নিচে কী হবে, কমবে। তাহলে ফ্লুরিনের ইলেকট্রন অ্যাফিনিটি সব থেকে বেশি, ক্লোরিনের তার থেকে কম, ব্রোমিনের তার থেকে কম, আয়োডিনের তার থেকে কম। এটাই হওয়া উচিত ছিল। বলছে না, একটা ঘটনা ঘটে এখানে, ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে যায়। বলছে এমন কিছু ঘটনা ঘটে যার জন্য ফ্লুরিনের থেকে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি কম হয় না, বরঞ্চ ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হয়। আচ্ছা দাদা, এটার বাইরেও 5টা ইলেকট্রন, 5 আর 2 7টা, এটার বাইরেও 7টা, এটার বাইরেও 7টা, এটার বাইরেও 7টা, এটারও একটা ইলেকট্রন নিলে ও অক্টেট ফুল হচ্ছে, অষ্টক পূর্তি ঘটছে, এটারও তাই, এটারও তাই, এটারও তাই। তাহলে এবার এখানে কী ধরনের আবার ঝামেলা হচ্ছে? ওদের তো নেওয়ার চাহিদা আছে, আমরা তো এক্ষুনি শিখলাম যে হ্যালোজেনগুলোর ইলেকট্রন নেওয়ার চাহিদা আছে বলে ওদের ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু নেগেটিভ হয়, মানে যথেষ্ট বেশি হয়। আবার এক্ষুনি আবার তুমি বলছো এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কেন বলো তো? তার কারণ হচ্ছে ফ্লুরিন সাইজটা হচ্ছে ভেরি স্মল, একদম ছোট্ট একটা সাইজ। হ্যাঁ, ওই ছোট্ট সাইজের ফ্লুরিনের মধ্যে অলরেডি 2 আর 7টা, মোট 9টা ইলেকট্রন আছে। হ্যাঁ, আপনার বাইরে থেকে যখন একটা ইলেকট্রন এইখানটা আসতে চাইছে না, তখন কী হয় জানো তো, এইখানে যে 7টা ইলেকট্রন রয়েছে আর এই যে ইনকামিং যে ইলেকট্রনটা, এই দুজনের মধ্যে কি হয়, যুদ্ধ হয়, মানে রিপালশন হয়, মানে বিকর্ষণ হয়। ওর দরকার, টেকনিক্যালি দেখতে গেলে ওর একটা ইলেকট্রন দরকার, কিন্তু দরকার হলে কি হবে, আমার টিমে একজন মেম্বারের দরকার, কিন্তু তার রাখার জায়গা পাচ্ছি না, তাহলে কি হবে, স্বাভাবিকভাবেই হ্যাঁ ও কি হবে, দুজনের সাথে রিপালশন করবে, বিকর্ষণ করবে। তাহলে ওর একটা ইলেকট্রন দরকার টেকনিক্যালি, কিন্তু দেখা যাচ্ছে সাইজটা ছোট হওয়ার জন্য কি হচ্ছে, এই ইলেকট্রনগুলোর সাথে এই ইলেকট্রনটার কি হচ্ছে বলো তো, রিপালশন হচ্ছে। রিপালশন মানে কি, দূরে দূরে সরিয়ে দিচ্ছে। দূরে দূরে সরিয়ে দেওয়া মানে কি, ও নিতে চাইছে না, তারপরেও যদি আমাকে দিতে হয়, আমাকে কি করতে হবে, বাইরে থেকে এনার্জি দিতে হবে। হ্যাঁ, তাহলে ওর ইলেকট্রন অ্যাফিনিটি কী হয়ে গেল, কমে গেল। হ্যাঁ, তুলনামূলক ক্লোরিনের ক্ষেত্রে এই সমস্যাটা নেই, তার কারণ কি, ক্লোরিনের সাইজ বড়, আমরা জানি উপর থেকে নিচে গেলে সাইজ বৃদ্ধি পায়, ফ্লুরিনের থেকে ক্লোরিনের সাইজ বড়, ফলে ওই ইলেকট্রনের সাথে ওই বাইরে থেকে আসা ইলেকট্রনের কোনো রকম কোনো রিপালশন কিচ্ছু হয় না, নর্মালি ও আরামসে ঢুকে যায়, এদিক থেকে এনার্জি বের করে দেয়। এর জন্য ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি ফ্লুরিনের চেয়ে যথেষ্ট বেশি। আশা করি ইলেকট্রন অ্যাফিনিটির কনসেপ্ট বুঝতে পেরেছো, কোন ক্ষেত্রে মাইনাস হচ্ছে, কোন ক্ষেত্রে প্লাস হচ্ছে বুঝতে পেরেছো। আর একটা ছোট্ট কথা মনে রাখবে, যা তোমার ইউনিট ছিল আয়োনাইজেশন পোটেনশিয়ালে, এখানেও সেম ইউনিট, অর্থাৎ ইলেকট্রন ভোল্ট করলে অ্যাটমের রেসপেক্টে হবে, আর কিলোজুল অর কিলো ক্যালোরি যদি করো তাহলে তোমার সেটা মোলের রেসপেক্টে হবে। একই ধরনের ইউনিট ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রেও। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা অলরেডি আজকের ভিডিওতে ইলেকট্রন অ্যাফিনিটি এবং
আয়োনাইজেশন পোটেনশিয়াল, দুটো বড় বড় ইম্পর্টেন্ট টার্ম শিখে নিলাম। বন্ধুরা এবার আমরা আজকের লাস্ট যে ইম্পর্টেন্ট পিরিয়ডিক প্রপার্টি সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, এটা শিখব। যদিও ইলেকট্রোনেগেটিভিটি সম্পর্কে 2-5 মিনিটে বলার মতো কিচ্ছু নেই, এটা প্রচুর ভাস্ট একটা জিনিস, কিন্তু আপাতত এই চ্যাপ্টারের রেসপেক্টে আমি সামান্য 2 মিনিট কথা বলবো, বেশি বলবো না। ইলেকট্রোনেগেটিভিটি নিয়ে জয়েন্ট এন্ট্রান্স লেভেলে যখন আমি টিউশন বা ক্লাস দেওয়ার চেষ্টা করব তখন কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো যে ইলেকট্রোনেগেটিভিটি জিনিসটার কি বিশাল পরিমাণে অ্যাপ্লিকেশন আছে। এটা জয়েন্ট এন্ট্রান্সের জন্য, নিটের জন্য ইম্পর্টেন্ট এই টপিকটা, ঠিক আছে? দেখো ইলেকট্রোনেগেটিভিটিটা কি, ধরো এ মানে দুটোই সেম অ্যাটম, এরা পরস্পরের সাথে একটা বন্ডিং করেছে। কি বন্ডিং? কোভ্যালেন্ট বন্ডিং, মানে সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ডিং তৈরি করেছে। আমরা জানি কোভ্যালেন্ট বন্ডিং কীভাবে তৈরি হয়, দুপাশের দুটো অ্যাটমের মধ্যে কি থাকবে, ইলেকট্রনকে ওরা শেয়ার করবে। তাহলে এর একটা ইলেকট্রন আর এর একটা ইলেকট্রন, এই দুজন যখন শেয়ার করছে তখন সেটার মধ্যে কি তৈরি হচ্ছে, একটা বন্ডিং তৈরি করছে। ঠিক বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে যদি এ আর বি এর মধ্যে এই বন্ডিংটা থাকে, তার মানে এখানেও আর এখানে কি আছে, ইলেকট্রন আছে। বলছে দেখো দড়ি টানাটানি খেলা হচ্ছে, দুপাশেই সেম শক্তি আছে, তাহলে একদম মিডিলের দড়িটা কী হবে, এক জায়গায় স্টিক থেকে যাবে, কেউ এদিকেও চলে যাবে না, কেউ এদিকেও চলে যাবে না, দুজনের তো এনার্জি সমান। কিন্তু যদি কারো এনার্জি বেশি হয় তাহলে সে কী হবে, দড়ি টানে এখানে যদি এই হাতের এনার্জিটা বেশি হয় তাহলে এদিকে টানবে, তাহলে টোটাল যে শক্তিটা সেই শক্তিটা কোন দিকে মুভ করছে, এদিকে মুভ করছে। ঠিক এখানেও তাই। দেখো যখন দুপাশে শক্তি সমান থাকছে তাহলে এই বন্ডিং মধ্যস্থ যে ইলেকট্রন দুটো আছে, এই দুটো ইলেকট্রনের উপরে ওরা দুজন সেমভাবে অ্যাট্রাক্ট করছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই দুটো আলাদা আলাদা অ্যাটম হচ্ছে, আলাদা আলাদা অ্যাটম মানে তাদের এনার্জি আলাদা আলাদা, হ্যাঁ, এই ইলেকট্রনের প্রতি তাদের অ্যাট্রাকশনও আলাদা আলাদা। হ্যাঁ, বলছে যে ধর্মের জন্য বা যে প্রপার্টির জন্য কোনো কোভ্যালেন্ট বন্ডের মধ্যেকার থাকা ইলেকট্রনগুলোকে কোনো অ্যাটম নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারে, সেটাকে বলা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তার মানেটা কি, দড়ি টানাটানি খেলায় যার এনার্জি বেশি সে কী করবে, দড়িটাকে নিজের দিকে টেনে নেবে, তার মানে ওর ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে মনে করো সাপোজ এ আর বি এর মধ্যে বি এর যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় তাহলে এই বন্ধন মধ্যস্থ যে ইলেকট্রন দুটো আছে, ইলেকট্রন দুটোকেও নিজের দিকে টানবে, তার ফলে বি কি হয়ে যাবে, আংশিকভাবে নেগেটিভ চার্জ হয়ে যাবে, কারণ এই ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানছে। কারো কাছে যদি ইলেকট্রন বেশি হয় তাহলে সে কী হয়, নেগেটিভ চার্জ হয়। আর এ কী করছে, ইলেকট্রনগুলোকে ছেড়ে দিচ্ছে, তাহলে এর কাছে আংশিকভাবে কী তৈরি হচ্ছে, পজিটিভ চার্জ তৈরি হচ্ছে। এই যে ঘটনাটা, এটাকে বলা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। বলছে সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো ইলেকট্রনকে কোনো মৌলের নিজের দিকে টানার যে প্রবণতা, অর্থাৎ কোভ্যালেন্ট বন্ডিংয়ে থাকা দুটো ইলেকট্রনকে কোনো অ্যাটমের নিজের দিকে টানার যে প্রবণতা, সেটাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে এই দুটোর মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, বি এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি। আমি ধরে নিয়েছি এরও ধরতে পারতাম, একই ব্যাপার। বি এর যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি বেশি তাই ও বন্ধন মধ্যস্থ ইলেকট্রনকে নিজের দিকে টানছে, ফলে ও আংশিকভাবে নেগেটিভ চার্জ হচ্ছে আর এটা আংশিকভাবে পজিটিভ চার্জ হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? জাস্ট এই কনসেপ্টটুকু বুঝে নাও এটা কাকে বলে। এবার তুমি শুধু এইটুখানি মনে রাখবে, ঠিক আয়োনাইজেশন পোটেনশিয়াল এবং ইলেকট্রন অ্যাফিনিটি এই দুটোর মতো এই ইলেকট্রোনেগেটিভিটিটাও কি করছে, বাদিক থেকে ডান দিকে যত যাচ্ছে তত আস্তে আস্তে বাড়ছে, আর উপর থেকে নিচে যত যাচ্ছে তত আস্তে আস্তে কমছে। যা আয়োনাইজেশন পোটেনশিয়ালের ক্ষেত্রে তাই ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে তাই ইলেকট্রোনেগেটিভিটির ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। এতটুকু বুঝতে পেরেছো? এবার ছোট্ট একটা টার্ম শুধু মনে রাখবে যে ইলেকট্রোনেগেটিভিটি ইজ ইকুয়াল টু আয়োনাইজেশন পোটেনশিয়াল প্লাস ইলেকট্রন অ্যাফিনিটি বাই 2। তার মানে যদি তুমি কোনো একটা পার্টিকুলার অ্যাটমের ক্ষেত্রে তার আয়োনাইজেশন পোটেনশিয়ালের ভ্যালুটা জানো এবং তার ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালুটা জানো, তাহলে তাকে যদি আমরা অ্যাভারেজ করে দিই তাহলে তার যে ভ্যালুটা পাবো সেটা ইলেকট্রোনেগেটিভিটির আমরা ভ্যালুটা পাবো। বোঝা গেল ব্যাপারটা? এটা শুধু মনে রাখো। এই জায়গাতে দাঁড়িয়ে ইলেকট্রোনেগেটিভিটিতে শুধু তোমাকে একটাই জিনিস মনে রাখতে হবে, কি, বাদিক থেকে ডান দিকে বাড়ছে, তার মানে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, ঠিক আছে, বাদিক থেকে ডান দিকে বাড়ছে। তাহলে বাড়তে 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 ফ্লুরিনের ক্ষেত্রে ম্যাক্সিমাম, কেন স্যার নিয়নটাকে ধরলেন না কেন, আর্গনটাকে ধরবো না কেন, কারণ এরা হচ্ছে নোবেল ক্যারেক্টার, মানে এদের মধ্যে নিষ্ক্রিয় গ্যাস, এদের মধ্যে কোনো রকম আকর্ষণ বিকর্ষণে ইলেকট্রনকে আকর্ষণ করবে, ওর কি ইলেকট্রনকে আকর্ষণ করার কোনো জায়গা আছে? ও তো অলরেডি ইলেকট্রন দ্বারা ফুলফিল্ড, ও তো আর কোনো ইলেকট্রনকে ধরারও চাহিদা নেই, ছাড়ারও চাহিদা নেই, ও তো একদম পুরো নোবেল অবস্থায় রয়েছে। তাহলে ফ্লুরিনের সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি দেখা যায়, তাই না? তাহলে এর জন্য বলছে টোটাল পিরিয়ডিক টেবিলে সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমকে ফ্লুরিন।
হ্যাঁ, আচ্ছা ইলেকট্রোনেগেটিভিটির কনসেপ্ট যদি বলি তাহলে ওপর থেকে নিচে গেলে কি হবে, ইলেকট্রোনেগেটিভিটি কমবে। তাহলে এই জায়গাটাতে যে অ্যাটমটা আছে সেই অ্যাটমটা কি সবথেকে বেশি ইলেকট্রোপজিটিভ বা সবথেকে কম ইলেকট্রোনেগেটিভ? এখানে কি আছে, এখানে সিজিয়াম আছে, এর নিচে ফ্রান্সিয়াম আছে, কিন্তু ফ্রান্সিয়ামটা তেজস্ক্রিয় মানে রেডিও অ্যাক্টিভ বলে এটাকে নিয়ে আমরা আলোচনা করব না। সিজিয়াম এটা হচ্ছে টোটাল পিরিয়ডিক টেবিলে সবথেকে বেশি ইলেকট্রোপজিটিভ বা সবথেকে কম ইলেকট্রোনেগেটিভ। যেহেতু বাদিক থেকে ডান দিকে বাড়ছে আর ওপর থেকে নিচে কমছে, এটা তাহলে সবথেকে কম ইলেকট্রোনেগেটিভিটি, তার মানে সবথেকে বেশি ইলেকট্রোপজিটিভিটি। ঠিক আছে, জাস্ট ইলেকট্রোনেগেটিভিটির উল্টোই হচ্ছে ইলেকট্রোপজিটিভিটি। তাহলে ফ্লুরিন ম্যাক্সিমাম ইলেকট্রোনেগেটিভ, সিজিয়াম ম্যাক্সিমাম ইলেকট্রোপজিটিভ। আশা করি এই কনসেপ্টগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে বন্ধুরা অলরেডি আমরা অনেকগুলো টপিক শিখে ফেললাম যে বাদিক থেকে ডান দিকে গেলে কিভাবে চেঞ্জ হয়। এবার ছোট্ট ছোট্ট দুটো টার্ম তোমরা মনে রাখবে, একটা হচ্ছে অক্সাইড আর একটা হচ্ছে হাইড্রাইড। কীরকম ব্যাপারটা দেখো, অক্সাইড মানে আমরা জানি, ধরো আমি একটা পিরিয়ড বরাবর যাচ্ছি, হ্যাঁ, সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়ামের অক্সাইড, সিলিকনের অক্সাইড, ফসফরাসের অক্সাইড, ঠিক আছে, এরকম করে অক্সাইডগুলো যাচ্ছে, বুঝতে পেরেছো? আবার যদি আমি হাইড্রাইডের কথা চিন্তা করি, মনে করো সোডিয়ামের হাইড্রাইড, হ্যাঁ, ম্যাগনেসিয়ামের হাইড্রাইড, অ্যালুমিনিয়ামের হাইড্রাইড, সিলিকনের হাইড্রাইড, ঠিক আছে, এরকম করে আমরা বাদিক থেকে ডান দিকে যাচ্ছি। ঠিক আছে, ভালো করে বুঝবে একটা জিনিস, দুটোর ক্ষেত্রে একটাই টার্ম ইউজ রাখবে, বাদিক থেকে ডান দিকে যদি যাই তাহলে অক্সাইড বা হাইড্রাইড এদের অ্যাসিডিটি বা আম্লিকতা আস্তে আস্তে বৃদ্ধি পায়, আর বেসিসিটি মানে ক্ষারীয়তা আস্তে আস্তে হ্রাস পায়। তাহলে তার উপর থেকে নিচে কি হবে, অ্যাসিডিটি আস্তে আস্তে হ্রাস পায় আর বেসিসিটি মানে ক্ষারীয়তা আস্তে আস্তে বৃদ্ধি পায়। ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, কিন্তু খুব প্রশ্ন আসে এখান থেকে। কি প্রশ্ন আসে? বলছে মনে করো তোমাকে এই চারটা দিয়ে দিল, বললো এদের মধ্যে সবথেকে বেশি ক্ষারীয় কোনটা বা বেসিক কোনটা বা সবথেকে বেশি আম্লিক কোনটা, কোনটা তীব্র আম্লিক স্ট্রং অ্যাসিড হিসেবে কাজ করবে। তো বাদিক থেকে ডান দিকে গেলে আমরা কি বলছি, অ্যাসিডিটি বাড়ছে, তাহলে এটা প্রচণ্ড পরিমাণে কি বেসিক মানে ক্ষারীয়, এটা একটু কম ক্ষারীয়, এটা মোটামুটি উভধর্মী মানে দুটো অ্যাসিড বেস দুটোরই প্রপার্টি দেখাচ্ছে, এটা অ্যাসিড আর এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড। বুঝতে পেরেছো ব্যাপারটা? এখানেও ঠিক সেইভাবে তাহলে অক্সাইড থাক বা হাইড্রাইড থাক, বাদিক থেকে ডান দিকে গেলে কি হবে তাদের, বলো, তাদের কি হবে, অ্যাসিডিটি বৃদ্ধি পাবে বা বেসিসিটি কমে যাবে, অর্থাৎ ক্ষারীয়তা বৃদ্ধি হ্রাস পাবে কিন্তু অ্যাসিডিটি বৃদ্ধি পাবে। আর উপর থেকে নিচে ঠিক তার উল্টোটা, এটা মনে রাখবে অক্সাইড আর হাইড্রাইডের ক্ষেত্রে। আর কখনো কখনো যদি অক্সি অ্যাসিড দেয়, যেমন মনে করো HClO, HClO2, HClO3, HClO4, ব্যাপারটা একটু বোঝো ভালো করে। আমরা জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বারের যে কনসেপ্টটা, সেটা জারণ বিজারণ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে শিখবো। যারা কিনা জারণ বিজারণ চ্যাপ্টারটা দেখতে চাও, আমার অলরেডি আমার চ্যানেলের মধ্যে জারণ বিজারণ বা অক্সিডেশন রিডাকশন মানে রেডক্স রিয়াকশানের যে চ্যাপ্টারটা সেটা অলরেডি ভিডিও করে দেওয়া আছে, দারুণভাবে ওটা কমপ্লিট করা আছে। তোমরা ওখান থেকে দেখতে পারো যে কী করে অক্সিডেশন নাম্বার বের করে। শুধু মনে রাখবো অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -2 আর হাইড্রোজেনের হচ্ছে +1। তাহলে টোটালটাকে যদি 0 হতে হয় তাহলে আমাকে ক্লোরিনকে কত হতে হবে, +1। দেখো এটা -2 আছে, এটা +1 আর +1 মিলে +2 হবে, তাহলে তো সামগ্রিকভাবে এটা কত হবে, 0 হবে। ঠিক, তাহলে এখানে কত, -4, এটা হচ্ছে +1, তাহলে এখানে ক্লোরিন কত, +3, 3 দুগুণি -6, এটা হচ্ছে +1, তাহলে এটা ক্লোরিন কত, +5, -8 +1, তাহলে এটা কত হবে, +7, তাহলে +1, এখানে ক্লোরিন +1, ক্লোরিন +3, ক্লোরিন +5, ক্লোরিন +7 হলো। বলছে অক্সিডেশন নাম্বার যদি বাড়ে মানে বৃদ্ধি পায় তাহলে অ্যাসিডিটি বৃদ্ধি পায়, তাহলে অ্যাসিডিটি বা মানে আম্লিক চরিত্র কি হবে, সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে মনে রাখবে, মনে করো তোমাকে এমন কিছু একটা দিল যাদের ক্ষেত্রে সেম জিনিস, কমন জিনিসটা, কিন্তু তাদের ক্ষেত্রে কি আমাকে বিচার করতে হবে, আমাকে অক্সিডেশন নাম্বারটা বিচার করতে হবে। অক্সিডেশন নাম্বার যত বাড়বে তত আমার অ্যাসিডধর্মী বাড়বে। পয়েন্ট করে লিখে নাও যে অক্সিডেশন নাম্বার যত বেশি হয় বা জারণ সংখ্যা যত বেশি হয় তার আম্লিক চরিত্র বা অ্যাসিড ক্যারেক্টার তত বেশি হয়। এর জন্য আমরা যখন এভাবে লিখবো যে ঊর্ধ্বক্রমে যদি সাজাতে বলে তাহলে এটা সব থেকে কম, এটা তার থেকে বেশি, এটা
তার থেকে বেশি, এটা সব থেকে বেশি। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় খুব প্রশ্ন আসবে। তোমাকে 4টে দিয়ে দেবে, বলবে আম্লিক চরিত্রের ক্রমানুসারে সাজাও। হ্যাঁ, তখন তোমাকে দেখতে হবে ওটা হাইড্রাইড দিয়েছে, ওটা অক্সাইড দিয়েছে, নাকি ওটা অক্সি অ্যাসিড দিয়েছে, কী দিয়ে আমাকে ব্যাখ্যা করতে হবে। তোমাকে বলবে যে কিসের ভিত্তিতে সাজাও, তুমি ক্ষারীয় চরিত্রের ভিত্তিতে সাজাও, তোমাকে ওকে বের করতে হবে। তোমাকে বলে দেবে যে আয়নীয় ব্যাসার্ধ, হ্যাঁ, তোমাকে রেডিয়াস, আমি জানি বাদিক থেকে ডান দিকে গেলে রেডিয়াস আস্তে আস্তে কমতে থাকে, উপর থেকে নিচে রেডিয়াস বাড়তে থাকে, সাইজ। ঠিক আছে, এরকম করে বিভিন্ন টাইপের কোশ্চেন থাকবে। এখান থেকে কিন্তু ওই রকম টাইপের একটা কোশ্চেন অবশ্যই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষাতে থাকবে। ঠিক আছে, যে কোনো একটা তোমাকে সিরিজ বলে দেবে বা সিরিজ বের করতে হবে, ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান, মানে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে তোমাকে তাদেরকে সাজাতে হবে। বোঝা গেল ব্যাপারটা? একদম লাস্ট পার্টের দিকে চলে এসেছি, আমরা একটা নতুন টার্ম শিখবো। দেখো একটু ভালো করে, পিরিয়ড 2 আর পিরিয়ড 3। পিরিয়ড 2-তে কে আছে? লিথিয়াম আছে, বেরিলিয়াম আছে, এদিকে বোরন, কার্বন, নাইট্রোজেন এরা আছে। পিরিয়ড 3-তে কারা কারা আছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস এরা আছে। বলছে পিরিয়ড 2 আর পিরিয়ড 3-তে লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের, বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের আর বোরনের সাথে সিলিকনের একটা দুর্দান্ত লেভেলের কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের মিল দেখা যায়। তার মানে এদের আর এদের মোটামুটি রাসায়নিক ধর্ম বা কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স প্রায় সেম হয়। ঠিক আছে, ব্যাপারটা কী হয়, কেন হয়, শুধুমাত্র এই দুটোর ক্ষেত্রেই কেন হয় সেই জিনিসটা একটু ব্যাখ্যা করছি, ভালো করে শোনো। সাপোজ কথার কথা ভালো করে বুঝবে। হ্যাঁ, মনে করো আয়োনাইজেশন পোটেনশিয়াল বাদিক থেকে ডান দিকে কী হয়, বাড়ে তো। ঠিক আছে, ধরে নিলাম আমি এটার 10 কিলোজুল পার মোল। ধর তাহলে এখান থেকে এটা বাড়বে, ধরো বেড়ে হলো 15। ঠিক আছে, ধরো 10-এর থেকে যে 15 হলো, ভালো করে বুঝবে, 10-এর থেকে 15 হলো। আচ্ছা, উপর থেকে নিচে যদি যায় তাহলে কি হয়, কমে। ধরো না এটা 10-এর থেকে কমে হয়ে গেল 5। আবার বাদিক থেকে ডান দিকে গেলে কি হয়, বাড়ে। 5-এর থেকে এটা বেড়ে হয়ে গেল 10। তাহলে একটা জিনিস বুঝতে পারলে যে এটার ক্ষেত্রে আয়োনাইজেশন পোটেনশিয়ালের যে ভ্যালুটা আর এটার ক্ষেত্রে আয়োনাইজেশন পোটেনশিয়ালের যে ভ্যালুটা সেটা কি হচ্ছে, সেম হচ্ছে। তাহলে এটা যদি আয়োনাইজেশন পোটেনশিয়াল দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি, তার মানে ইলেকট্রন অ্যাফিনিটি দিয়েও আমি ব্যাখ্যা করতে পারবো, একই ব্যাপার। হ্যাঁ, আমি ইলেকট্রন নেগেটিভিটি দিয়েও আমি ব্যাখ্যা করতে পারবো একই রকমভাবে। হ্যাঁ, যে বাদিক থেকে ডান দিকে যদি বাড়ে আর উপর থেকে নিচে যদি কমে, তাহলে আলটিমেটলি কোনাকুনি যদি আমি যাই, ডায়াগোনালি যদি আমি যাই, তাহলে এই দুজনের মধ্যে প্রায় সেম ধরনের একটা ভ্যালু আমরা পাবো। ঠিক কি ঠিক না? হ্যাঁ, বলছে এই যে সেম ধরনের যে ভ্যালুগুলো আমরা পাচ্ছি, এটা শুধুমাত্র বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, লিথিয়াম, ম্যাগনেসিয়াম আর বোরন, সিলিকন এই তিনটের ক্ষেত্রেই দেখা যায়। কেন এর পরের থেকে কেন দেখা যায় না? হ্যাঁ দাদা, তার কারণ একটাই, কারণ হচ্ছে এর পরের থেকে ভ্যালুগুলোর যে চেঞ্জটা বাদিক থেকে ডান দিকে বা উপর থেকে নিচে যে চেঞ্জগুলো হয়, সেই চেঞ্জগুলো অসমান হয়ে যায়। যেমন এখানে আমরা সমান সমান চেঞ্জ দেখালাম, এখান থেকে 5 বাড়লো, এখান থেকে 5 কমলো, এখান থেকে আবার 5 বাড়লো। এই যে চেঞ্জটা কি হয়ে যায়, ডিফারেন্ট হয়ে যায়। এর জন্য ওদের ক্ষেত্রে এই ধরনের রিলেশনটা দেখা যায় না। এই যে রিলেশনটা, এটাকেই বলা হয় ডায়াগোনাল রিলেশনশিপ বা এটাকে বলা হয় কর্ণ সম্পর্ক। মানে কোণা বরাবর বা কর্ণ বরাবর এই সম্পর্কটা আছে বলে এদেরকে বলা হয় ডায়াগোনাল রিলেশনশিপ বা কর্ণ সম্পর্ক। তাহলে কর্ণ সম্পর্কের কারণ বা ডায়াগোনাল রিলেশনশিপের কারণ কি আমরা বলতে পারবো, এবং কাদের ক্ষেত্রে দেখা যায় আমার কিন্তু উদাহরণ আসতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই ডায়াগোনাল রিলেশনশিপ, গিভ অ্যান এক্সাম্পল। বা নিম্নলিখিত কোন পেয়ারটার ক্ষেত্রে, মানে কোন জোটটার ক্ষেত্রে আমরা ডায়াগোনাল রিলেশনশিপ দেখতে পাই। তাহলে এই তিনটের মধ্যে যে কোনো একটা পেয়ার যদি থাকে, তাহলে তার মধ্যে আমরা ডায়াগোনাল রিলেশনশিপ দেখতে পাবো। ঠিক আছে, যে জিনিসটা আমরা শিখলাম না সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সমযোজী ক্যারেক্টার মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার আর আয়নিক ক্যারেক্টার মানে আয়নীয় চরিত্র এবং কোভ্যালেন্ট চরিত্র, আমি এই টপিকটাই এখানে তুললাম না, তার একটাই কারণ এরপরে যখন আমি কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা পড়াবো, তখন আমি তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত কিনা ফেজানের রুল না শেখাবো, যতক্ষণ পর্যন্ত কিনা আমি আয়নিক বন্ডিং এবং কোভ্যালেন্ট বন্ডিংয়ের বেসিক জায়গাগুলো না শেখাবো, ততক্ষণ পর্যন্ত আমি কখনোই তোমাদেরকে এটা শেখাবো না যে বাদিক থেকে ডান দিকে কী করে কোভ্যালেন্সি বৃদ্ধি পাচ্ছে বা কোভ্যালেন্সি বৃদ্ধি পাচ্ছে, ওপর থেকে নিচে কী করে আমার আয়নীয় চরিত্র বৃদ্ধি পাচ্ছে। আমি এগুলো কিন্তু ততদিন পর্যন্ত তোমাদেরকে শেখাবো না। তার কারণ হচ্ছে যদি এখন এটা শেখাতে যাই, তাহলে তখন আমি সেই জিনিসটাকে ব্যালেন্স করতে পারবো না। এর জন্য কেন কোভ্যালেন্ট আর আয়নিক এই ধরনের ক্যারেক্টারগুলো আমরা বললাম না, তার একটাই কারণ আমরা আগে কোভ্যালেন্সি শিখবো, আগে আয়নিক বন্ডিংয়ের পার্ট শিখবো, তখন আমি তোমাদেরকে শেখার সময় বলে দেবো যে একটা পিরিয়ড বরাবর বাদিক থেকে যদি ডান দিকে যাই, তাহলে তাদের ক্ষেত্রে কিভাবে
কোভ্যালেন্সির চেঞ্জ হচ্ছে, কাদের ক্ষেত্রে আয়নিক বন্ডিংয়ের প্রবণতা বাড়ছে, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো কিন্তু তখন আমরা শিখবো। বোঝা গেল ব্যাপারটা? তোমাকে প্রশ্ন করবে যে NaCl, KCl, LiCl এদের মধ্যে সব থেকে বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার কার দেখা যাবে, ঠিক আছে, এটা আমরা কি দিয়ে ব্যাখ্যা করব? এটা আমরা তখন যখন কেমিক্যাল বন্ডিং পড়বো তখন তার আমরা ফেজানের রুল দিয়ে ব্যাখ্যা করব, বা অন্যান্য বিভিন্ন রকম রুলস রয়েছে সেগুলো দিয়ে আমরা ব্যাখ্যা করব। বোঝা গেল ব্যাপারটা? তো বন্ধুরা, ভিডিওর শেষ পজিশনে চলে এসেছি। কি পড়লাম আজকে আমরা? আয়োনাইজেশন পোটেনশিয়াল পড়লাম, তারপরে আমরা শিখলাম ইলেকট্রন অ্যাফিনিটি, কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয় এটাও আমরা শিখলাম, কখন কম হচ্ছে কখন বেশি হচ্ছে। বেশি যদি হয় তার মানে সেটা নেগেটিভ, কম যদি হয় মানে সে যদি ইলেকট্রন নিতে না চায় তাহলে সেটা হচ্ছে পজিটিভ, আমাকে বাইরে থেকে এনার্জি দিতে হচ্ছে। ইলেকট্রোনেগেটিভিটি শিখলাম, মানে তড়িৎ ঋণাত্মকতা। এছাড়া শিখলাম আর একটা নতুন জিনিস, সেটা কি? ডায়াগোনাল রিলেশনশিপ শিখলাম। আমরা শিখলাম হচ্ছে অক্সাইড, হাইড্রাইড বা অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কি করে অ্যাসিডিক ক্যারেক্টার বা বেসিক ক্যারেক্টারে চেঞ্জ হয়, এগুলো শিখলাম। আর আগের দিন কিন্তু আমরা বাকি পিরিয়ডিক প্রপার্টিসগুলো শিখে নিয়েছি। তো বন্ধুরা, পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটা অলরেডি শেষ হয়ে গেল, খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। 3টে ভিডিওর মধ্যে আমি শেষ করে দিতে সক্ষম হয়েছি। এখন তোমাদের ওপর যে দায়িত্বটা সেটা হচ্ছে টোটাল চ্যাপ্টারের 3টে ভিডিও কমপ্লিট করে দেখার পরে তোমরা যখন বাড়িতে কোনো প্র্যাকটিস সেট করবে বা কোনো রকম প্রশ্ন তোমরা সলভ করবে, তোমরা এইসব কোশ্চেন অ্যাভেলেবেল পাবে। বেরিলিয়াম আর ম্যাগনেশিয়াম, হ্যাঁ, বেরিলিয়ামের সাথে বোরনের, ম্যাগনেশিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের আয়োনাইজেশন পোটেনশিয়ালের যে ডিফারেন্সটা, নাইট্রোজেনের সাথে অক্সিজেনের ডিফারেন্সটা অহরহ পাবে এটা, ঠিক আছে। ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি হচ্ছে কেন, অহরহ পাবে। কর্ণ সম্পর্ক কি, তার অ্যাপ্লিকেশন লেখো, ঠিক আছে। এগুলো তোমরা প্রচুর বার করে পরীক্ষায় পাবে। হ্যালোজেনগুলোর ক্ষেত্রে তোমার ইলেকট্রন আসক্তির মান ঋণাত্মক হয়, কিন্তু নোবেল গ্যাসগুলোর ক্ষেত্রে ধনাত্মক হয় কেন, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় বহুবার পাবে। এবং বিভিন্ন ধরনের সিরিজগুলো পাবে যেখানে তোমাকে ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান অর্থাৎ অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে সমস্ত কিছু সাজাতে হবে। তো বন্ধুরা, এখানে আমি একটাই কথা বলতে চাই, ভিডিওটি তোমরা এতক্ষণ পর্যন্ত দেখেছো তার জন্য থ্যাঙ্কস। তোমরা অবশ্যই বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে, কোয়েশ্চেন ব্যাংক ধরে ধরে প্র্যাকটিস করবে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ধরে ধরে প্র্যাকটিস করবে। যদি কোনো প্রশ্ন আটকায় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং এটাও জানাবে যে ভিডিওটি কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং তোমরা অবশ্যই কোনো প্রবলেম হলে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না, বা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। আর একটা কথা, এরপরে আমরা শুরু করব হচ্ছে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা। কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা অনেকগুলো পার্ট নিয়ে আমরা করব, ছোট ছোট করে আমরা এগোবো, হ্যাঁ, কেননা দারুণ ইন্টারেস্টিং পার্ট। টোটাল কেমিস্ট্রির ব্যাকবোনটা রয়েছে এই পিরিয়ডিক টেবিল আর কেমিক্যাল বন্ডিংয়ের মধ্যে, ঠিক আছে। এই জায়গাটা আমাদেরকে দুর্দান্তভাবে শিখতে হবে, প্রচুর দারুণ ইন্টারেস্টিংভাবে আমি শেখানোর চেষ্টা করব। এবং তোমরা সাথে থাকবে, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং নোটিফিকেশানের জন্য যে বেল আইকনটি আছে সেই আইকনটিকে অবশ্যই ক্লিক করে অল সিলেক্ট করে দাও, যেন আমি যখনই কোনো ভিডিও দিই তোমাদের কাছে যেন সব থেকে তাড়াতাড়ি নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। কিছুদিন পরে দেবো ভিডিওটি, তার কারণ হচ্ছে তোমাদেরকে কেমিক্যাল বন্ডিংয়ের আগে টোটাল পিরিয়ডিক টেবিল এবং অ্যাটমিক স্ট্রাকচার কমপ্লিটলি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে হবে। তারপরে আমি কেমিক্যাল বন্ডিং দেওয়া শুরু করব। 2-4 দিন হাতে সময় দিচ্ছি, তোমরা ভালো করে প্র্যাকটিস করো। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাড়িতে থেকো, তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।